ঢাকা বিভাগে এগিয়ে আছেন যারা, তাদের মধ্যে ঢাকা 3 আসনের নিপুণ রায় চৌধুরী, ঢাকা 4 সিলেট বিভাগের সিলেট 2 আসনের হুমায়ুন কবির, সিলেট 4 আসন ইশাক হোসেন। নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক সহিংসতা শুরু হয়। ফরিদপুর বিভাগ, ফরিদপুর 2 আসনে শামা উবায়েদ, ফরিদপুর ফামারি 4 আসনে বেবি নাজনীন, কুড়িগ্রাম 1 আসনে ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। ময়মনসিংহ বিভাগ, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ 1 আসনে সৈয়দ ইমরান সালে প্রিন্স, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। যে একটা ইউএসএলের প্রতি যে তাদের যে ভালোবাসা এবং অনুভূতি, সেখান থেকে আসলে এখানে যে যারা বিএনপি মানে সাপোর্টার আছেন তারা, তো এই সিলেট 2 আসনে এখন দেখতেছি যে হুমায়ুন কবির তো মানে মির্জা ফখরুল আলমগীর কিন্তু এক ধরনের ঘোষণা দিয়েছেন যে উনি সিলেট থেকে মানে নির্বাচন করতেছেন। তবে তো এখানে আসলে ইলিয়াসের স্ত্রী যে তাহসিনা রশিদ রুনা, উনি খুবই জনপ্রিয় এবং ওনার আসলে তৃণমূল পর্যায়ে কিন্তু ওনার প্রচুর মানে সাপোর্টার আছে। বন্ধুরা শুভেচ্ছা নেবেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে বন্ধুরা যে ভিডিওটি রিয়াকশন করবো, তো সেটি হচ্ছে আর কিছুদিন পরেই আমাদের যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আছে, তো সেটি মনে করেন যে আমাদের দরজায় একদম মানে কড়া নাড়তেছে। অর্থাৎ ধরেন আগামী বছর অর্থাৎ 2026 ফেব্রুয়ারিতেই হয়তো আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তো যাই হোক, এই যে নির্বাচন, তো এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই আসলে রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক অঙ্গন, এমনকি গ্রামের চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই আসলে এখন আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং সবখানে আসলে এই বিষয় নিয়ে এই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু এখন আসলে বলতে গেলে যে রাজনীতির মাঠ এখন বর্তমানে খুবই গরম এবং উত্তপ্ত এবং সবখানে আসলে এখন বর্তমানে আগামী সংসদ নির্বাচনের নিয়েই আসলে আলোচনা হচ্ছে এবং আলোচনার বর্তমানে যে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে যে আগামী নির্বাচনে কে কোন আসন থেকে নির্বাচন করতেছেন। তো আমরা জানি যে বিএনপি একটি বৃহৎ দল এবং এই আলোচনার আসলে কেন্দ্রবিন্দুতে আসলে বিএনপি আছে। বিএনপিকে নিয়ে আসলে বেশিরভাগ আলোচনা হচ্ছে পাশাপাশি আসলে অন্যান্য দল আছে, তবে বিএনপি আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতেই আছে। তো বেশিরভাগ আলোচনা হচ্ছে মানে প্রত্যেকেই তার এলাকায় যে এলাকায় আছেন সেই এলাকায় আসলে ওনার এলাকায় বিএনপি কোন প্রার্থী আসলে নির্বাচন করতেছেন বা কোন প্রার্থী মনোনয়ন পাবেন বা কোন প্রার্থী আসলে মনোনয়নের ক্ষেত্রে দৌড়ে মানে এগিয়ে আছেন। তো এগুলো নিয়ে আসলে খুবই আলোচনা হচ্ছে এবং আমরা যেহেতু বাংলাদেশে আছি, তো আমরা আসলে এইসব আলোচনার বাইরে না, আমরা শুনতেছি, দেখতেছি এবং আমরা আসলে জানতে চাই যে আসলে কে কোন আসন থেকে নির্বাচন করছেন বা করবেন এইসব বিষয় নিয়ে। তো যাই হোক, আসলে আজকে আমরা একটি সংবাদ দেখব। তো এটি হচ্ছে আসলে দৈনিক যুগান্তর পত্রিকার ইউটিউব চ্যানেল, আর ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ডেইলি যুগান্তর নিউজ এইরকম আসলে। তো যাই হোক, তো ডেইলি যুগান্তর একটি নিউজ করেছে যে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা। তো আমরা যদি এই নিউজটি আপাতত দেখে নিই, তাহলে আপাতত আমরা এই নিউজ থেকে এতটুকুই আমরা হয়তো জানতে পারবো যে আসলে কোন আসনে কে মনোনয়নের দৌড়ে আসলে এগিয়ে আছেন। এটি হচ্ছে যে আসলে মনোনয়নের দৌড়ে মানে যারা আসলে মনোনয়ন প্রত্যাশী যারা আছেন, তো তাদের মধ্যে এগিয়ে আছেন কারা আসলে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটি ভিডিও দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেল থেকে আমরা এখন দেখে নিব। তো আমি মনে করি যে এই ভিডিওটি দেখলে আমরা আসলে একটি ধারণা পেতে পারি যে বাংলাদেশে কোন আসনে বিএনপিকে মনোনয়নের দৌড়ে আসলে এগিয়ে আছেন। তো আর কথা না বলে চলুন আসলে আমরা এই সংবাদ ভিত্তিক এই ভিডিওটি দেখে ফেলি। আর অবশ্যই বন্ধুরা, আমি ভিডিওটি দেখতেছি ডেইলি যুগান্তর ইউটিউব চ্যানেল থেকে, তো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে কাজ শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল। এই লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন। দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছে বিএনপির নীতি নির্ধারকেরা।
এবারের সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তে তৎপর বিএনপি। নবীন প্রবীণদের সমন্বয়ে প্রার্থী মনোনয়ন দেবে দলটি। তবে আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্ম বিশেষ করে জেনজির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেজন্য প্রার্থী মনোনয়নে তাদের মনোভাবের কথা আমলে নিতে হবে। এই বাস্তবতা বিবেচনায় তরুণ প্রার্থীদের গুরুত্ব দেওয়া হবে। অপেক্ষাকৃত তরুণ অন্তত শতাধিক সম্ভাব্য প্রার্থী এরই মধ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ইশাক হোসেন, নিপুণ রায় চৌধুরী, আব্দুল কাদির ভুইয়া, রকিবুল ইসলাম বকুল, খন্দকার আকবর হোসেন ডাবলু, সাইদ আল নোমান, ইসরাফিল খসরু, হুম্মম কাদের চৌধুরী, রাজীব এটি হচ্ছে গিয়ে সম্ভাব্য তরুণ প্রার্থীদের তালিকা, মানে বিএনপি তরুণ এবং প্রবীণদের সমন্বয় আসলে মানে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দিবে। তো এখানে আসলে তরুণ প্রার্থী যারা আছেন বিএনপির মধ্যে, তো তাদের একটি তালিকা আসলে এটা এখন আমরা দেখতেছি, এবং ভিডিও পরবর্তীতে অবশ্যই মানে আসন ভিত্তিক তালিকাও আমরা দেখবো এই ভিডিওতে। আকরামুল হাসান, বজলুল করিম চৌধুরী আবেদ, কাজী রনাকুল ইসলাম শ্রাবণ, মঞ্জুরুল করিম রনি, আনোয়ার আলদিন, খন্দকার মারুফ হোসেন, সাইদুর রহমান, মির্জা ইয়াসিন আলীর মতো নেতারা ঢাকা বিভাগে এগিয়ে আছেন যারা। তাদের মধ্যে ঢাকা ৩ আসনে নিপুণ রায় চৌধুরী, ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা ৭ আসনে ইসহাক সরকার ও হামিদুর রহমান হামিদ, ঢাকা ১০ আসনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম, ঢাকা ১৫ আসনে মামুন হাসান, ঢাকা ১৬ আসনে আমিনুল হক, ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের নাম আলোচনায় রয়েছে। এছাড়া গাজীপুর ১ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর ২ আসনে গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৫ আসনে জেলার আহ্বায়ক ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ ২ আসনে আব্দুস সালাম আজাদ, মানিকগঞ্জ ১ আসনে প্রয়াত মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু, নারায়ণগঞ্জ ২ আসনে নজরুল ইসলাম আজাদ ও মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ আসনে মশিউর রহমান রনি, নরসিংদী ১ আসনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী ৩ আসনে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, নরসিংদী ৪ আসনে আব্দুল কাদির ভুইয়া জুয়েল, নরসিংদী ৫ আসনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইকবাল হোসেন শ্যামল, কিশোরগঞ্জ ৪ আসনে ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি, কিশোরগঞ্জ ৬ আসনে মোহাম্মদ শরীফুল আলম, টাঙ্গাইল ১ আসনে জুবাইর আল মাহমুদ রিজভি, টাঙ্গাইল ৩ আসনে মোহাম্মদ মাইনুল ইসলাম ও ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৬ আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল ৭ আসনে জেলা কৃষক দলের সভাপতি দীপু হায়দার খানও আলোচনায় রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম, বগুড়া অথবা ঢাকার যে কোনো একটি আসন থেকে মনোনয়ন পেতে পারেন রুহুল কবির রিজভী। সিলেট বিভাগের সিলেট ২ আসনের হুমায়ুন কবির, সিলেট ৪ আসনে মিফতা সিদ্দিকী, সিলেট একটু আমি বললেন এই ভিডিও শেষে আরেকটু কথা বলবো। তো এই যে সিলেট ২ আসন, এটি হচ্ছে আমাদের আসন, মানে আমি যে এখান থেকে ভিডিওটি করতেছি সেখানে সিলেট ২ আসন। তো এখানে হুমায়ুন কবির ওনার নাম এসেছে, তবে এই আসনে বর্তমানে কিন্তু খুবই সিলেট ২ আসনে কিন্তু খুবই সমস্যা চলতেছে হুমায়ুন কবির এবং অন্য যে প্রার্থী আসলে যার সাথে তৃণমূলের খুব সম্পর্ক আছে এবং অনেক দিন থেকে যিনি আসলে এই মাঠে চষে বেড়াচ্ছেন, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাসনিয়া রুশদিন রুনা, এবং ওনার আসলে খুবই জনপ্রিয়তা আছে এখানে। তো এই সিলেট ২ আসনে এখন দেখতেছি যে হুমায়ুন কবির, তো আসলে হুমায়ুন কবিরকে কিন্তু এই আসনের লোক আগে কখনো চিনত না। ওনাকে আসলে মানে আজ থেকে ৫ থেকে ৬ মাস আগেও কিন্তু এই আসনের লোক কেউ চিনত না। তিনি একজন প্রবাসী এবং তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি কিছুদিন আগে
আপনারা হয়তো দেখেছেন যে তিনি কিছুদিন আগে ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের যে ছিল ওইখানে সম্মেলন ছিল, ওইখানে সফরসঙ্গী হয়েছিলেন বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির। তো অবশ্যই সবাই ওনাকে চেনার কথা। তো তিনি আসলে এই আসনে নির্বাচন করতে চাচ্ছেন এবং আমরা দেখেছি যে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এক ধরনের ঘোষণা দিয়েছেন যে উনি সিলেট থেকে মানে নির্বাচন করতেছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু উনি কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি আসলে বলেন নাই। তো হুমায়ুন কবির কিন্তু মানে সিলেট 2 আসনে এখন বর্তমানে মাঠে কাজ করতেছেন। তিনি সবখানে জনসভা গণসংযোগ এগুলো তিনি করতেছেন। কিন্তু এখানে আসলে ইলিয়াস আলীর স্ত্রী যে তাহসিনা রশিদ রুনা, উনি খুবই জনপ্রিয় এবং ওনার আসলে তৃণমূল পর্যায়ে কিন্তু ওনার প্রচুর মানে সাপোর্টার আছে। আর উনি অনেক দিন থেকে মানে ইলিয়াস আলী সাহেব মানে নিখোঁজ হওয়ার পর থেকে কিন্তু উনি মাঠে আছেন এবং উনি ওনার যে তৃণমূলের নেতাকর্মী যারা আছেন তাদের সাথে ওনার সম্পর্ক আছে, যোগাযোগ আছে এবং তিনি কাজ করে যাচ্ছেন। তো এবং এখানকার যে মানে আমি কিন্তু আসলে মানে মিশ্র প্রতিক্রিয়া দেখতেছি এবং বেশিরভাগ মানুষ ওনার পক্ষে কথা বলতেছে এবং বেশিরভাগ মানুষ আসলে ওই যে ইলিয়াস আলীর কারণে আসলে মানে ওনাকে সেই যে একটা ইলিয়াস আলীর প্রতি যে তাদের যে ভালোবাসা এবং অনুভূতি, সেখান থেকে আসলে এখানে যে যারা বিএনপি মানে সাপোর্টার আছেন তারা কিন্তু মানে তাহসিনা রশিদের ওনাকেই কিন্তু তারা চাচ্ছেন। তো হুমায়ুন কবিরও ওনারও একটা বলয় আছে এবং ওনারও লোক আছে, ওনারা কাজ করতেছেন। তবে যেটি মানে তৃণমূলে কিন্তু আসলে তাহসিনা রশিদ ওনার আসলে জনপ্রিয়তা বেশি। তো আমরা জানি না, এটা হচ্ছে গিয়ে বিএনপির বিষয় এবং এটা তাদের নীতি নির্ধারক যারা আছেন তারাই আসলে নির্ধারণ করবেন যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন। তো যেহেতু আমি আসলে এই আসনের মানুষ হিসাবে আমি আসলে এটি একটু মানে যুক্ত করলাম এই ভিডিওতে। তো যাই হোক, আমরা আরেকটু দেখতে থাকি। 5 আসনের আশিক উদ্দিন চৌধুরী ও ফাহিম আল চৌধুরী এবং সিলেট 6 আসনে ডক্টর এনামুল হক চৌধুরী ও ইমরান আহমেদ চৌধুরীর নাম স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় আছে। এছাড়া হবিগঞ্জ 1 আসনে তালহা চৌধুরী ও শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ 2 আসনে আহমেদ আলী মুকিব, হবিগঞ্জ 4 আসনে শাম্মী আক্তার শিপা, মৌলভীবাজার 1 আসনে শরীফুল হক সাজু, মৌলভীবাজার 2 আসনে বদরুল আলম চৌধুরী শিপলু, সুনামগঞ্জ 1 আসনে মাহবুবুর রহমান ও কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 3 আসনে এম এ সাত্তার ও কায়সর এম আহমেদ, সুনামগঞ্জ 4 আসনে দেওয়ান জয়নুল জাকিরিন ও নুরুল হক নূরের নাম আলোচনায় রয়েছে। চট্টগ্রাম 2 আসনে সাংবাদিক কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম 5 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মিন নাসেরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম 7 আসনে প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মম কাদের চৌধুরী, চট্টগ্রাম 10 আসনে প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, চট্টগ্রাম 11 আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর ছেলে ইস্টাফিল খসরু, চট্টগ্রাম 12 আসনে সৈয়দ সাদাত আহমদ, চট্টগ্রাম 16 আসনে মিসকাতুল চৌধুরী পাপ্পু ও চট্টগ্রাম 3 আসনে রফিউদ্দিন ফয়সাল ও মিজানুর রহমান ভুইয়া মিল্টনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে। ফেনী 1 আসনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, কক্সবাজার 3 আসনে রাশিদুল হক রাসেল ও ফাহিমুর রহমান ফাহিম, কক্সবাজার 4 আসনে মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর 1 আসনে আবু নাসের শেখ, লক্ষ্মীপুর 3 আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি, নোয়াখালী 1 আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশিদ মামুন, নোয়াখালী 5 আসনে বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী 6 আসনে মাহবুবুর রহমান শামীমের নাম এলাকার জনগণের মুখে মুখে ফিরছে। খুলনা বিভাগ, খুলনায় এবার আগে ভাগেই মাঠে নেমেছেন সম্ভাব্য এমপি প্রার্থীরা। খুলনা 1 আসনে নজরুল ইসলাম পাপুল, খুলনা 3 আসনে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আসনে দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উনি আসলে আমার কাছে মনে হয় যে পাওয়ার খুবই সম্ভাবনা আছে, কারণ উনি ছাত্র দলের সাবেক। খুলনা 6 আসনে সাংবাদিক আনোয়ার আদ্দিনের নাম জোরালো আলোচনায় রয়েছে।
বাগেরহাট 4 আসনে বিএনপির ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, বাগেরহাট 3 আসনে কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট 2 আসনে শেখ ফরিদুল ইসলাম, কুষ্টিয়া 1 আসনে শরীফউদ্দিন জুয়েল, কুষ্টিয়া 2 আসনে অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, মাগুরা 2 আসনে রবিউল ইসলাম নয়ন, মাগুরা 1 আসনে আলী আহমদ, ঝিনাইদহ 2 আসনে ইব্রাহিম রহমান বাবু ও আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ 3 আসনে আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ 4 আসনে সাইফুল ইসলাম ফিরোজ, মেহেরপুর 1 আসনে কামরুল ইসলাম, নড়াইল 2 আসনে মনিরুল ইসলাম, সাতক্ষীরা 4 আসনে আমিনুর রহমান আমিন, চুয়াডাঙ্গা 2 আসনে মাহমুদ হাসান খান, যশোর 1 আসনে হাসান জহির ও যশোর 2 আসনে সাবিরা নাজমুল মুন্নি। এছাড়া যশোর 3 আসনে প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে আনিন্দ ইসলাম অমিত, যশোর 5 আসনে মোহাম্মদ মুসা ও যশোর 6 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। যশোর 5 আসনে মোহাম্মদ মুসা ও যশোর 6 আসনে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নাম উঠে এসেছে। বরিশাল বিভাগে নবীন প্রবীণ দুটোর উপরই আস্থা রাখতে পারে বিএনপি। বরিশাল 1 আসনে জহিরুদ্দিন স্বপন ও আকন কুদ্দুসুর রহমান, বরিশাল 4 আসনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বরিশাল 2 আসনে দুলাল হোসেন ও সাইফ মাহমুদ জুয়েল, বরিশাল 5 আসনে বিএনপির চেয়ারপারসনের ভোলা 4 আসন থেকে নুরুল ইসলাম নয়ন, ভোলা 1 আসনের গোলাম নবী আলমগীর, হায়দার আলী লেলিন, পটুয়াখালী 2 আসনে মোহাম্মদ মুনির হোসেন, পটুয়াখালী 3 আসনে হাসান মামুন, পটুয়াখালী 4 আসনে এবিএম মোশাররফ হোসেন। এছাড়া পিরোজপুর 1 আসনে অধ্যক্ষ আলমগীর হোসেন ও হাফিজুল আল আসাদ, পিরোজপুর 3 আসনে এমআর মামুন খান এবং ঝালকাঠি 2 আসনে মাহবুবুল হক নান্নু এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কুমিল্লা 2 আসনে অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা 4 আসনে এফ.এম. তারেক মুন্সি, কুমিল্লা 5 আসনে হাজী জসিমউদ্দিন ও এটিএম মিজানুর রহমান, কুমিল্লা 9 আসনে আবুল কালাম আলোচনায় রয়েছেন। এছাড়া কুমিল্লার আপনারা কে কোন আসন থেকে আসলে এই ভিডিওটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এখানে যে তালিকাগুলো আমরা দেখতেছি, তো আসলে এই তালিকার মধ্যে থেকে মানে যে নামগুলো আসতেছে সেই নামগুলো সম্পর্কে আসলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আসলে তারা কীরকম জনপ্রিয় বা কিভাবে কি একটু আসলে কোন আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেনকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হতে পারে। সম্ভাব্য এসব প্রার্থী মনোনয়ন পেতে যে যার মতো করে কেন্দ্রীয় যোগাযোগ বাড়িয়েছেন। এই বিভাগের চাঁদপুর 2 আসনে ডাক্তার সরকার মাহবুব আলম শামীম, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে নাজমুল হুদা খন্দকার ও আহমেদ ভুইয়ার নাম আলোচনায় রয়েছে। রাজশাহী বিভাগ, তরুণদের নিয়ে আলোচনা থেমে নেই রাজশাহী বিভাগেও। এই বিভাগে দলীয় মনোনয়ন পেতে লবিং তদবিরের পাশাপাশি গণসংযোগ চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। রাজশাহী 2 আসনে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী 3 আসনে শফিকুল হক মিলন ও রায়হানুল আলম রায়হান, রাজশাহী 4 আসনে অধ্যাপক কামাল হোসেন, রাজশাহী 5 আসনে মাহমুদা হাবিবা, আবু বক্কর সিদ্দিক ও গোলাম মোস্তফা এবং রাজশাহী 6 আসনে আনোয়ার হোসেন উজ্জ্বলের নাম উঠে এসেছে। এই বিভাগের সিরাজগঞ্জ 5 আসনে আমিরুল ইসলাম খান আলিম, নাটোর 1 আসনে তাইফুল ইসলাম টিপু, ডক্টর ইয়াসিন আরাফাত রাজন ও ফারজানা শারমিন পুতুল, নাটোর 2 আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া 5 আসনে ফজলুর রহমান খোকন, জয়পুরহাট 2 আসনে প্রকৌশলী আমিনুর ইসলাম, সিরাজগঞ্জ 6 আসনে গোলাম সারওয়ার, সিরাজগঞ্জ 3 আসনে মোহাম্মদ রকিবুল করিম খান পাপ্পু, পাবনা 3 আসনে কৃষিবিদ হাসান জারিফ তুহিন, পাবনা 5 আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আলোচনায় রয়েছেন। জাপান থেকে হাসান জারিফ তুহিন, পাবনা 5 আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আলোচনায় রয়েছেন। ময়মনসিংহ বিভাগ, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ 1 আসনে সৈয়দ ইমরান সালে প্রিন্স, ময়মনসিংহ 2 আসনে মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ 3 আসনে আহমেদ তাইবুর রহমান হিরণ, ময়মনসিংহ 6 আসনে সাবেক ছাত্রনেতা করিম সরকার ও তানভীর হোসেন রানা, ময়মনসিংহ 9 আসনে মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নান, ময়মনসিংহ 11 আসনে মোহাম্মদ মোর্শেদ আলম। এছাড়া বিভাগের জামালপুর 1 আসনের রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 4 আসনে ব্যারিস্টার সলিমা বেগম
মারুনি, জামালপুর 3 আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, নেত্রকোনা 3 আসনে মোহাম্মদ মোস্তফা জামান সেলিম, নেত্রকোনা 2 আসনে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা 5 আসনে শহীদুল্লাহ ইমরান এবং নেত্রকোনা 1 আসনে ব্যারিস্টার কায়সার কামাল আলোচনায় রয়েছেন। রংপুর বিভাগে মনোনয়ন দৌড়ে আলোচনায় রয়েছেন রংপুর 1 আসনের ওয়াহিদুজ্জামান মাবু, রংপুর 2 আসনে মাহফুজুন নবী ডন ও অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, রংপুর 3 আসনে শামসুজ্জামান শামু, আনিসুর রহমান লাকু, রংপুর 4 আসনে আফসার আলী, রংপুর 5 আসনে ডাক্তার জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও 2 আসনে মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও 3 আসনে আব্দুল ওয়াদুদ নূর আলিফ, দিনাজপুর 1 আসনে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর 2 আসনে মামুনুর রশিদ কালু, অ্যাডভোকেট আব্দুল আজিজ, দিনাজপুর 5 আসনে ব্যারিস্টার কামরুজ্জামান, নীলফামারী 4 আসনে বেবি রাজনীন, কুড়িগ্রাম 1 আসনে ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, কুড়িগ্রাম 4 আসনে একটি নাম শুনলাম, তো নীলফামারী 4 আসনে বেবি নাজনীন বলতে উনি আসলে বিএনপি করেন। আমাদের যে কণ্ঠশিল্পী বেবি নাজনীন আছেন, যাকে আসলে ব্ল্যাক ডায়মন্ড বলা হতো, খুবই সুন্দর কণ্ঠের অধিকারী বেবি নাজনীন। তো উনি আছেন মানে নীলফামারী 4 আসনে, তো ওনার নামটি এসেছে। তো বেবি নাজনীন নির্বাচন করবেন অথবা করার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন, যার কারণে ওনার নামটা তাজ বেগম লিপি, গাইবান্ধা 1 আসনে অধ্যাপক ডক্টর জিয়াউল ইসলাম, গাইবান্ধা 2 আসনে মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা 3 আসনে রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা 4 আসনে অধ্যাপক আমিনুল ইসলাম এবং পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন আজাদ। ফরিদপুর বিভাগ, ফরিদপুর 2 আসনে শামা উবায়েদ, ফরিদপুর 4 আসনে শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর 3 আসনে চৌধুরী নায়াব ইউসুফ, মাহবুবুল হাসান পিঙ্কু ও সৈয়দ ফরিদপুর 3 আসনে মানে এগিয়ে আছেন। এখানে যৌথভাবে দেখা যাচ্ছে যে 3 জন আছেন এগিয়ে। তো এই আসনে আমার কাছে মনে হয় যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে। কে মনোনয়ন পাবেন, দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আসলে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে। ফরিদপুর 3 আসন 3 জন এখানে আসলে এগিয়ে আছেন। এটা মানে এককভাবে কেউ আসলে এগিয়ে না, 3 জন দর্শের আলী, মাদারীপুর 1 আসনে ইয়াজ্জেম হোসেন রোমান, মাদারীপুর 2 আসনে লিটন বৈদ্য, মাদারীপুর 3 আসনে আনিসুর রহমান তালুকদার খোকন, শরীয়তপুর 3 আসনে মিয়া নুরুদ্দিন অপু, গোপালগঞ্জ 1 আসনে সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ 2 আসনে সর্দার মোহাম্মদ নুরুজ্জামান, গোপালগঞ্জ 3 আসনে এস.এম. জিলানির নির্বাচনী প্রস্তুতি রয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। তো যাই হোক বন্ধুরা, আমরা বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা, দৈনিক যুগান্তর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখে নিলাম। এবং আমি আগেও বলেছি যে এটি কিন্তু আসলে চূড়ান্ত, কেউ আসলে এভাবে নেবেন না যে এটি কিন্তু আসলে চূড়ান্ত না, যে মানে ওনারা মনোনয়ন পেয়ে গিয়েছেন। এটি হচ্ছে আগামী নির্বাচনে, ত্রয়োদশ যে নির্বাচন সামনে আসতেছে, তো সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনয়ন দৌড়ে আসলে কারা এগিয়ে আছেন। তো এটা কিন্তু আসলে চূড়ান্ত তালিকা না, এটা আসলে অদল বদল হবে। যখন আসলে সময় আসবে তখন আসলে অনেক পরিবর্তন কিন্তু হতে পারে এই তালিকায়। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে নির্বাচনের আগে যে অনেক রকমের মানে বিশ্লেষণ হয়, আলোচনা হয়, এগুলোর প্রেক্ষিতে আসলে, এবং বর্তমানে যারা মাঠে কাজ করতেছেন এইসব বিষয় নিয়ে আসলে সব কিছু মিলিয়ে এটি আসলে অনুমানের উপরে বা হয়তো অনেক উপাত্ত ভিত্তিতে আসলে এই ভিডিওটি করা হয়েছে, কিন্তু এটি আসলে চূড়ান্ত না। আমি আবারও বলতেছি যে এটি কিন্তু চূড়ান্ত তালিকা না। তো যাই হোক, যখন আসলে দলীয়ভাবে মানে যাদেরকে ঘোষণা করা হবে, একদম চূড়ান্তভাবে দল থেকে যখন ঘোষণা করা হবে, তখনই সেটা হবে চূড়ান্ত বিষয়। এর আগে আসলে অনেক কথা উঠবে। আমরা প্রায় সময় কিন্তু ফেসবুকে দেখতেছি যে ওনাকে দল থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে, ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এরকম কিন্তু ফেসবুকে আসলে অনেকেই পোস্ট করেন। এর মধ্যে আমি দেখেছি যে যারা বিএনপি করে তাদের মধ্যে কিছু অতি উৎসাহী লোক আছে। তো ওনারাও আসলে তাদের যে পছন্দের প্রার্থী আছেন তাদের পক্ষে আসলে এইরকমভাবে পোস্ট করেন। তো এটা ঠিক আছে, তারা হয়তো এটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে, মানে তারা হয়তো তাদের যে পছন্দের যে প্রার্থী আছেন তাকে মানে একটু হাইলাইট করার জন্য আসলে এই ধরনের পোস্ট তারা ফেসবুকে করেন। তো এগুলো নিয়ে আমার আসলে কিছু মানে বলার নেই। তো যাই হোক, আসলে আমরা তালিকাটি দেখেছি এবং
যখন আসলে দল থেকে চূড়ান্ত পর্যায়ে তালিকা দেওয়া হবে তখন আসলে সেটাই হচ্ছে গিয়ে আসল ইয়ে। আর এখন আসলে অনেক ধরনের আলোচনা হবে, অনেক ধরনের নির্বাচন আসলে আসলে অনেক ধরনের আসলে তালিকা হয়, নিউজ হয়, অনেক কিছুই হয়। তো যাই হোক, আমরা আসলে চূড়ান্ত তালিকা দেখার অপেক্ষায় থাকি। আর সেই পর্যন্ত আসলে আমি একটা জিনিস আসলে এখানে বলতে চাই, নির্বাচন আসলে কিন্তু আসলে আমাদের মধ্যে একটা ভয় চলে আসে, কারণ নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক সহিংসতা শুরু হয়। তো আমি আশা করব যে আগামীতে যে নির্বাচনটি আমাদের সামনে আসতেছে, এখনও 4 থেকে 5 মাস আছে, তো সময়টা খুবই কাছাকাছি চলে এসেছে। আর এইরকম সময় আমরা অতীতে দেখেছি যে অনেক জ্বালা পোড়া হয়, অনেক সহিংসতা হয়। তো আমি আসলে আশা করব যে এবার যাতে মানে নির্বাচনকে আসলে সহিংসতার রূপ না দিয়ে এটি যাতে একটি উৎসবের মতো হয়, এভাবেই আসলে উৎসবের মতো মানুষ এটিকে উদযাপন করবে, এই প্রত্যাশায় আসলে আজকের ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।